এই সতীনের ছাউটা আমাকে দিনকে দিন জ্বালিয়েই মারছে। ওই চাটা আমাকে একদমই ডাক দিল না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, আমার কি খাওয়া দাওয়ার সময় হয়নি। নিজে তিন বেলা গান্ডে পিণ্ডে গিলতে পারলেই বাঁচে, আর কে খেলো কে খেলো না সেদিকে ওনার কোনো হুঁশই নেই। নবাব জাদি যে কোথায় গেছে যদি জানতে পারতাম, তাহলে ওর চুলের মুঠি ধরে লাঠি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম। আর ভালো লাগে না বাপু, এই মানুষটাকে বিয়ে করেই আমি ভুল করেছি। আগে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতাম, তাহলে আজ আর আমাকে এই সতীনের মেয়ের সাথে সংসার করে খেতে হতো না। এই তো, শয়তানের নাম নিতে না নিতেই শয়তান চলে এসেছে। বলি, আমি কি এমন পাপ করেছিলাম বলতো, যাতে করে তোর মতো কপাল পোড়া বেয়াদব একটা মেয়ের সাথে আমার একসাথে থাকতে হচ্ছে? কোথায় গিয়েছিলি রে হতচ্ছাড়ি? ঘরে কি কাজকর্ম কিচ্ছু নেই? কিচ্ছুটি করতে পারিস না? মা, আপনি এভাবে বলছেন কেন? আমি তো সকালে আমার সব কাজকর্ম করেই বের হয়েছি। আর হ্যাঁ, আপনি ঘুমিয়েছিলেন বলে আমি আর ডাকার সাহস পাইনি, না হলে আপনি বিরক্ত হয়ে আমাকে আবার বকাঝকা করবেন। রান্নাঘরে একটু উঁকি দিয়ে দেখুন, আমি রান্নাঘরের সব কাজ গুছিয়ে রেখেছি। হয়েছে হয়েছে, আমাকে আর মা ডাকতে হবে না। আমি কি তোর আসল মা রে? তুই আমার সতীনের মেয়ে, তাই নিজের মুখটা সবসময় বন্ধ রাখবি। তুই আমার মেয়ে নোস। আমার স্বামীর হচ্ছে যত দোষ। কতদিন ধরে বলছি মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। ওর বয়সী মেয়েদের আরো 1 বছর 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু না, তিনি কি আর আমার কথা শুনবেন? তিনি মেয়েকে বিয়ে দেবেন রাজপুত্তুরের সাথে। কি শখ বলিহারি! বাবা, আজকে দেখছি খুব তাড়াতাড়ি চলে এসেছো। তা কাজে ঠিক মতো গিয়েছিলে নাকি যাওনি? নাকি অর্ধেক কাজ ফেলেই বাড়িতে চলে এসেছো? ও বাবা গো, হাতে দেখছি বিশাল একটা মাছ। আর বলো না গিন্নি, আমার মেয়েটা এই মাছ খেতে খুব ভালোবাসে। তাই আজকে হাটে চোখে পড়লো, নিয়ে এলাম সাথে করে। তা কই আমার মেয়েটা কই? আর তুমি বা এখানে মুখ কালো করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? তা আমার জবা মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। দাও দাও দাও, ডাক দাও তো আমার মেয়েকে। কতক্ষণ হয়ে গেল আমার চাঁদপানা মেয়েটার মুখ দেখি না। আমার মা মরা মেয়েটা কত কষ্ট করে মানুষ করছে ওকে। তা কি করছে গিন্নি আমার মেয়েটা? ঘর থেকে বের হচ্ছে না কেন? আরে কি বলবো তোমার মেয়ের কথা, আমি ওকে কোনো কাজ করতে দিতে চাই না, কিন্তু তোমার মেয়েটা আমার হাত থেকে কাজগুলো কেড়ে নিয়ে নিজে করে। বলে আমাকে কিচ্ছুটি করতে দেবে না। পাগলি মেয়ে একটা। কতবার করে বুঝালাম এই ঘরের কাজকর্ম সব আমি করব, কষ্ট করে ছোট মানুষ তুই কেন করতে যাবি? কিন্তু না, তোমার মেয়েকে তো তুমি চেনো, এক জিদ্দি, যা বলবে তাই। আমাকে কিছু করতেই দিচ্ছে না। গিয়ে দেখো ঘরে হয়তো কোনো কাজ করছে। আমাদের জবা মাঝে বড্ড ভালো গো। আহা গিন্নি, ও কাজ করতে চাইলেই তুমি কাজ করতে দাও কেন বলো তো? আর যদি তোমার কাজ করতে বেশি কষ্ট হয়, তাহলে দুইজন হাতে হাতে করে নিও, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেই আমার মেয়েটা সারাটা দিন মনমরা হয়ে বসে থাকে। কেন যে এমন করে কিছুই বুঝতে পারি না। কিছু বলতেও চায় না এখন আমায়, বড় হচ্ছে তো। আরে কি যে বলছো তুমি! তোমার মেয়ের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আমি কি ওকে কম ভালোবাসি নাকি? নিজের মেয়ের মতো আগলে রেখেছি। কিন্তু যদি ওর কিছু সমস্যা হতো, সবার আগে ও আমাকেই বলতো। ও মনমরা হয়ে থাকে না গো, এমনিতেই ওর স্বভাবটাই ওইরকম হয়তো। কেউ কেউ আসে না, একটু কম কথা বলে, চুপচাপ থাকতেই পছন্দ করে। হ্যাঁ গিন্নি, হতে পারে, এমনটাও হতে পারে। যাই হোক, আমার জবা মাকে ডাকো তো ডাকো। কি করছে ও এত? আরে তুমি অত চিন্তা করো না তো। এসো, হাত পা ধুয়ে খেতে এসো, আমি মেয়েকে ডাকছি। ও শুনছো? তোমাকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়ে ওঠেনি।
কালকে আমার পিসিমা আমাদের বাড়িতে আসতে চাইছে। তো কি বলবো তোমাকে, কিছু জিজ্ঞেস না করে তো আমি কিছুই করতে পারি না। তাই আমি তোমাকে জিজ্ঞেস করে জানাবো বলেছি। তা পিসিমাকে কি আসতে বলবো? আমি সারা পিসিমার আবার এখন আর কেউ নেই, জানোই তো তুমি। আমি তোমার সংসারের বউ, তুমি না বললে আমি কাউকেই কোনো অনুমতি দিতে পারবো না। যদি তুমি বলো তবেই কাল পিসিমাকে আসতে বলবো। কি গো, কিছু বলছো না যে? বলবো আসতে? আরে গিন্নি, তুমি এসব কি বলছো? অনুমতির কি নেওয়ার আছে? তোমার পিসিমা আসতে চাইছে তো ভালো কথা। আসতে বলো, আসতে বলো। তোমার পিসিমা আসলে তো ভালোই হবে। আর হ্যাঁ, শোনো গিন্নি, আমি একটু কালকে একটা কাজে শহরে যাব। আসলে আমার ব্যবসার কাজে শহরে যেতে হবে। তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। আসলে ব্যবসার কিছু জরুরি জিনিসপত্র দরকার। আর হ্যাঁ, এই সময় পিসিমা এসে থাকলে ভালোই হবে। বাড়িতে একটা গুরুজন থাকবে, মন্দ কিসের? আসলে গিন্নি, তুমি কত ভালো! তোমার মতো স্ত্রী আমি কখনো দেখিনি। তুমি সব কাজ করার আগে আমার অনুমতি নাও। তাছাড়া আমার মা মরা মেয়েটাকে কত আগলে রেখেছো, কত ভালোবাসো। তুমি যে সৎ মা, ওকে সেটা বুঝতেই দাও না। কি বললে তুমি? তুমি আমাকে সৎমা বললে? এই কথাটা না আমার বুকে খুব লাগে, কিন্তু কি আর করব, পোড়া কপাল আমার। কপালটা আমার এতই খারাপ, তোমার মুখে সৎমা কথাটা শুনতে হয়। এই মেয়েটা যদি আমার পেট থেকে হতো, তাহলে কখনো কি তুমি বলতে পারতে এমন কথা? আমি তো আমার মেয়ের মতোই ওকে দেখি, তারপরে ওই সৎমা তকমাটা আমার গেল না। আরে গিন্নি, কি বলছো এসব? আমি তো শুধু কথার কথা বলেছি। আর হ্যাঁ শোনো, জবা মাকে ডাক দিয়ে একটু বলো তো আমার ব্যাগপত্র গুছিয়ে দিতে। সকালবেলা গোছাতে নিলে কিছু না কিছু ছাড়া পড়বে। তার চেয়ে ভালো এখনই মনে করে করে ব্যাগপত্রগুলো গুছিয়ে দিতে বলো। জবা, মা জবা, কই গেলি রে মা? এদিকে একটু আয় তো। তোর বাবা আর আমি তোকে ডাকছি। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? ডাকছেন কেন আপনারা? মা, কিছু কাজ করতে হবে কি, নাকি কোনো কিছু দরকার আপনার? কি বলছিস রে মা? আমি কি সারাক্ষণ তোকে কাজের জন্যই ডাকি? আমি তো তোকে কোটুটি নাড়তে দেই না ঘরের, অথচ তুই এসে এভাবে বলছিস। তোর বাবা কি মনে করবে বলতো? না, আমার কোনো কাজের জন্য তোকে ডাকিনি মা। তোর বাবা কালকে শহরে যাবে ব্যবসার কাজে, এই জন্য তার ব্যাগটা গুছিয়ে দিতে বলছে। যা যা বাবা, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে দে তো, কোনো কিছু ভুলে যাস না যেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা, তুমি কেন যাচ্ছ শহরে? আরে মা, তোকে বলতে ভুলেই গেছিলাম। আমি আমার ব্যবসার কাজে শহরে যাচ্ছি। নতুন একটা ব্যবসা শুরু করছি তো, সেই জন্য নতুন কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা মা, জলদি যা, এবার ব্যাগটা গুছিয়ে ফেল। গিন্নি, জবা, আমি তাহলে গেলাম। তোরা সাবধানে থাকিস। আর হ্যাঁ গিন্নি, তুমি তো জানো আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। ওকে কোনো কষ্ট পেতে দিও না। আর আরেকটা কথা, আজকে তো তোমার পিসিমা আসার কথা। পিসিমার ভালোভাবে যত্ন আত্তি করো কিন্তু। কি যে বলো না তুমি! আমার মেয়ে জবাকে আমি কিচ্ছু বলবো না। মা জবা, তুমি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কোনো কথা অমান্য করো না যেন। আমি এসে কিন্তু মায়ের কাছ থেকে সব শুনবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মায়ের কথা সব অক্ষরে অক্ষরে পালন করব। তুমি শুধু দোয়া করো আর ভালোভাবে ফিরে এসো। তুমি কোনো চিন্তা করো না বাবা আমাদের জন্য। তাহলে আমরা এখন বাড়ি ফিরে যাই বাবা। আচ্ছা মা, ঠিক আছে। আমিও তাহলে চলে গেলাম। বিদায়। মিনতি, ও মিনতি, কোথায় গেলি রে মা? দেখ কে এসেছে। তোর পিসিমা এসেছে রে। আর কত ঘুমোবি? সারাদিন তো ঘুমিয়েই কাটাস। বাহ, পিসিমা তুমি চলে এসেছো, ভালোই করেছো। কি যে যন্ত্রণার মধ্যে আছি, এই যন্ত্রণার একটা উপায় বের করে দিয়েই তবে তুমি যে ওইখান থেকে। আর ভালো লাগছে না আমার এসব। কি বলছিলে যেন? আমি ঘুমোচ্ছি? এই ঘুমানোর সময় আর কোথায় পাই বলো তো? এই সতী নিয়ে ছাউটা সারাটাক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে। আর যে কত সহ্য করতে হবে, বিধাতাই ভালো জানে। ওসব নিয়ে আর চিন্তা করিস না মিনতি। তোর পিসিমা চলে এসেছে না, এখন সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি।
আমি শুধু তোর বাড়িতে বেড়াতেই আসিনি, একটা জব্বর খবর নিয়ে এসেছি। খবরটা শুনলেই তুই খুশিতে ডগমগ হয়ে যাবি। শোন রে মিনতি, আমি আসলে জবার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। যদি মেয়েটাকে বিয়ে দিস তবে দেখবি সব ঝামেলা শেষ হয়ে গেছে, আর তুইও সুখে শান্তিতে থাকতে পারবি। আরে পিসিমা, তুমি কি জবাকে বোকা মনে করেছো? ওকে দেখতে যেমন মনে হয় ও আসলে অমন না, সেদে সাদা হয়ে থাকে আর কি। তা বিয়ের যে সম্বন্ধ এনেছো, ছেলেটা কি করে শুনি? আমার তো মনের ইচ্ছা একটা ভিক্ষুকের সাথে ওর বিয়ে দিয়ে দিই, কিন্তু ছেলের যদি একটু সবকিছু ভালো না হয় তাহলে তো আমার স্বামীকে আবার বোঝানো যাবে না। তা বলো না, বলো পিসিমা, ছেলে কি করে? আরে মিনতি, তুই কেন শুধু শুধু চিন্তা করছিস? ছেলেটা হচ্ছে জমিদারের আপন ছোট ভাই, কিন্তু ছেলেটা একটু শারীরিক প্রতিবন্ধী, কথাও বলতে পারে না, আবার চোখেও দেখতে পায় না। আমি জবাকে সব বুঝিয়ে বলবো খন। চল তো, চল এখন ঘরে চল, কিভাবে কি করতে হয় সব প্ল্যান আমার মাথায় আছে। মা, এসব কি দিয়েছেন আমাকে? এসব আমি কি করে খাবো বলুন তো? এগুলো তো মনে হচ্ছে কালকে রাতের বাসি পান্তা। এগুলো কি খাওয়া যায় বলুন? আজকে তো আমি অনেক পদের তরকারি রান্না করেছি, সেখান থেকে একটু দিন না মা। আহা, তো শখ দেখে বাঁচি না, যা দিয়েছি তাই খা। তুই কি ইনকাম করে নিয়ে আসিস নাকি? ইনকাম করে আমার স্বামী, আর আমার স্বামীর ইনকামে গান্ডে পিন্ডে গিলবি, এসব আমি সহ্য করব না। যা দিয়েছি তা যদি না খাস তাহলে ওইটুকুও কেড়ে নিয়ে যাব। আর হ্যাঁ, মনে রাখিস, এখন তোর বাবা বাড়িতে নেই, তোকে মেরে রেখে দিলেও তোর বাবা টের পাবে না। তাই যা বলবো চুপচাপ সব শুনবি। আজ তোর কপালে শুধু এই পান্তা ভাতই জুটবে। আচ্ছা মা, আপনি তো বাবার সামনে কত ভালো ব্যবহার করেন আমার সাথে, কিন্তু বাবা না থাকলে এমন করেন কেন? এরকম দুমুখ ব্যবহার করলে আমি বাবাকে যে কিছু বলতেও পারি না। আমার সাথে একটু মিলেমিশে থাকুন না মা, কি সমস্যা তাতে আপনার? আরে শোন রে হতচ্ছাড়ি, তোকে কি আমি এখন কৈফিয়ত দিতে যাব? আমি এখন ঘুমোতে যাচ্ছি, যদি আর একটা কথা বাড়াস আমার চেয়ে খারাপ কেউ আর হবে না বলে দিলাম। আরে জবা, তোর কত কষ্ট, তোর কষ্ট দেখে আমার আর একদম ভালো লাগছে না রে। আমি আমার ভাইজিকে চিনি, ও কেমন ধরনের মানুষ, আমি তোর কষ্টটা দেখে বুঝতে পারছি। তোকে একটা কথা বলি নাতনি, তুই একটা বিয়ে করে নে, তাহলে স্বামীর সংসারে গিয়ে অন্তত ভালো মন্দ খেতে পারবি, ভালো থাকতে পারবি, তাহলে তোকে আর এমন পান্তা ভাত খেতে হবে না, আর তোর সৎ মায়ের এত অত্যাচারও সহ্য করতে হবে না। তুমি ঠিক বলছো দিদা, আমি বিয়ে করলে আমি ভালো থাকতে পারবো, আমি ভালো খেতে পারবো। আমার সত্যি এই অশান্তি আর ভালো লাগছে না। মা নেই বলে সৎ মাও আমাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সতীনের ছা বলে অনেক রকম গালিগালাজ করে, অত্যাচার করে। আমি বাবাকেও কিছু বলতে পারি না, কারণ বাবার সামনে উনি আমাকে খুব ভালোবাসা দেখান। বাবাকে বলার সাহস হয়ে ওঠে না আমার কিছুই। তুমি তো দেখতেই পারছো দিদা, সারাদিন কাজ করার পরে বাসি পান্তা আমাকে দিয়েছে খেতে। এসব খেতে না পেরে আমি অসুস্থ হয়ে পড়ছি। এভাবে খেয়ে না খেয়ে প্রতিদিন থাকলে আমি তো মরে যাব। তুই কোনো চিন্তা করিস না জবা, কাল সকালে আমি আর তোর মা গিয়ে তোর জামাই দেখে আসবো এবং পাকা কথা বলে আসবো। তুই কোনো চিন্তা করিস না। শুনে খুব ভালো লাগলো, আমার ভাইকে আপনার মেয়ে বিয়ে করতে চেয়েছে। যাই হোক, আমার ভাই কিন্তু অন্ধ এবং বোবা, কিন্তু ছেলেটা অনেক ভালো, ওর মন অনেক ভালো। আপনাদের মেয়ে সুখেই থাকবে। আপনি জানেন আমি এই অঞ্চলের জমিদার, আর জমিদারের ভাইয়ের কাছে নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন আপনার মেয়ের। সবই তো বুঝলাম বাবা, কিন্তু তুমি একটা কথা কি জানো? ও আমার নিজের মেয়ে নয়, ও আসলে আমার সৎ মেয়ে। ওকে বিয়েটা দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই, ঘাড়ের বোঝাটা নামাতে চাই। ও আসলে সারাটা দিন আমাকে জ্বালায়, ওর জন্য আমি ঠিকমতো নিজের সংসারটাও করতে পারছি না। মা মনা মেয়ে খুব শান্ত স্বভাবের, আপনাদের ভাই খুব ভালোই থাকবে ওর সাথে। ও আচ্ছা, এই ব্যাপার, এবার আমি খুব ভালোভাবে বুঝে গেছি। আপনাদের মেয়ে যেমন আপনাদের বোঝা, আমার দেবরও তেমন আমাদের বোঝা। নিরীহ এবং নিরীহ বিয়ে হলে খুব ভালোই হবে।
আপনাদের মন আর আমাদের মন একই। যাই হোক, আমার মনে হচ্ছে পাকা কথা সেরে ফেলাই ভালো, আর বিয়েটাও খুব দ্রুত করিয়ে দেওয়া ভালো। আপনার স্বামী ফিরে এলে কথা বলুন, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চাই। এই মেয়ে শোনো, তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, তোমাদের দুজনের এখন আলাদা সংসারও করতে হবে। এখন থেকে এই কুঁড়ে ঘরটাতেই তোমরা থাকবে। আর মেয়ে শোনো, এখন থেকে তোমার এই অন্ধ স্বামীর সমস্ত দায়িত্ব তোমার। ওকে উপার্জন করে তুমি খাওয়াবে। আমার স্বামী অন্ধ, এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু ও জমিদারের ছোট ভাই, ও কেন কুঁড়ে ঘরে থাকবে? আর আপনারা কেন প্রাসাদে থাকবেন? আমাকে তো বলা হয়েছিল আমার বিয়ে হচ্ছে জমিদারের ছোট ভাইয়ের সাথে, কিন্তু এখন এ আপনাদের কেমন ব্যবহার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, এত কথা বলছো কেন? বেশি চালাকি করতে এলে না এই জায়গাটুকুও পাবে না, গাছতলায় গিয়ে থাকতে হবে তোমাদের। যাও যাও, ঘরে যাও, ঘরে গিয়ে নিজের স্বামীকে রেখে বাজারে যাও, বাজার করে এনে রান্না করে তারপর স্বামীকে খাওয়াও। আমি গেলাম এখন এখান থেকে। আর শোনো, ভুলেও কিন্তু জমিদার বাড়ির আশেপাশে যাবে না তোমরা, বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনার বড় ভাইয়া কেন আপনার সাথে এরকম করলো? আপনাকে কেন সম্পত্তি থেকে বঞ্চিত করলো? এমনকি আপনাকে জমিদার বাড়ি থেকে বের করে এই কুঁড়ে ঘরে থাকতে দিল। হায় রে, আমি তো ভুলেই গেছিলাম, তুমি কানেও শুনতে পাও না আর চোখেও দেখতে পাও না, কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি আমাকে অনুভব করতে পারছো। আচ্ছা, কেন তোমাকে ওরা এমন করছে? আর কেন এসব হচ্ছে? তুমি যা জানো আমাকে বলো প্লিজ। না না, বলতে হবে না, তুমি নাকি বলতে পারো না, তাহলে তুমি লিখে দাও। হাই হাই, এটা তুমি কি লিখেছো? এখানে তো লেখা আছে তোমার বড় ভাই ইচ্ছে করে তোমাকে কানা আর বোবা বানিয়ে রেখেছে। আমি এবার বুঝতে পেরেছি, এটা তোমার বড় ভাই আর ভাবির একটা চাল ছিল, যাতে তারা সমস্ত জমিদারি একাই ভোগ করতে পারে। তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুত একটা কিছু করবই। আমার স্বামীর পাওনা আমি তাকে ঠিকভাবে বুঝিয়ে দেবই দেব। বাহ বাহ, ভালোই তো রায়পুরের জমিদার নিজের ছোট ভাইকে অন্ধ আর বোবা বানিয়ে নিজেরা তো খুব ভালোই সুখে আছেন দেখছি। আমরা সবাই মিলে আপনার ছোট ভাইয়ের চিকিৎসা করিয়েছি এবং তাকে সুস্থও করিয়েছি। এখন আপনারা চলুন, আপনাদেরকে সারা জীবনের মতো জেলে থাকতে হবে। এসব আপনাদের পাপের শাস্তি আর অন্যায়ের ফল। ওগো, কি বলছে এসব? আমাদের নাকি ধরে নিয়ে যাবে। দেবর, ও দেবর, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও না গো। আমরা সারা জীবন তোমাদের কেনা দাসী হয়ে থাকবো, আর কখনো এই ধরনের কোনো কিছু করবো না তোমাদের সাথে। এবারের মতো ক্ষমা করে দাও না। ক্ষমা করো ভাই, দয়া করো। ওনারা আর কখনোই আপনাকে ক্ষমা করবে না। আমরা যা শোনার শুনে নিয়েছি ওনাদের কাছে, আর ডাক্তার মশাইও আছেন আমাদের সাথে প্রমাণস্বরূপ। চলুন আপনারা থানায় চলুন, আর এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক আপনার ছোট ভাই আর ছোট ভাবি। ও গিন্নি, গিন্নি, শোনো না গো, শোনো, একটা খুশির খবর আছে গো। আমাদের জামাই শহরে একটা বাড়ি কিনেছে বিশাল বড়, আর ওখানেই চলে যাবে ওরা। তাই আমাদের সবাইকে দাওয়াত করেছে। কাল সকালে তৈরি থেকো, তোমাকে নিয়ে আমার মেয়ের বাড়িতে যাব। ওখানে গিয়ে দেখবে আমার মেয়ে কত সুখে আছে। এ কি বলছো তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না, জবা এত সুখে আছে। হাই হাই রে, আমার মাথাটা জানি কেমন করছে, আমি বোধহয় পড়েই যাব। আহ আমি সব জানি গিন্নি, আমি সব জানি। জবা মা আমাকে চিঠিতে সব বলেছে। তুমি কিভাবে ষড়যন্ত্র করে আমার জবা মাকে বিয়ে দিয়েছো, আর তার প্রতি কতটা অত্যাচার করতে, আমি সবকিছুই জেনে গেছি। আর হ্যাঁ, ঠিক হয়েছে, এখন মাথা ঘুরে পড়ে গেছো। তুমি আমার ছোট্ট মেয়েটাকে হিংসে করতে। এখন ঠিক হয়েছে, এখানেই পড়ে থাকো, আমি গেলাম কাজে। পরবর্তী নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।